হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। আমি রঞ্জিত বর্মন। আজকে হচ্ছে আরআরবি এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স 2021 সালের কোয়েশ্চেন্স আলোচনা করছি আমরা। এটি হচ্ছে শিফট নম্বর 2021 সালের শিফট নম্বর 10। এর আগে আমরা 1 থেকে 5 এটার পিডিএফ আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। 6 থেকে 10 যখন তুমি ভিডিওটা দেখছো তখন 6 থেকে 10-এর পিডিএফও আমি আপলোড করে দিয়েছি, ঠিক আছে? আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে টেলিগ্রামের, ওখান থেকে পিডিএফটা তুমি নিতে পারো। প্রশ্ন আনসার যাদের প্রয়োজন তারা এখান থেকে প্রশ্ন আনসার দেখে নেবে, ঠিক আছে? আর যদি প্রশ্নের প্রপার অ্যানালিসিস চাও, মানে প্রত্যেকটা প্রশ্নের সুন্দর করে ব্যাখ্যা, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। যারা সিরিয়াস ক্যান্ডিডেট 2024-এ চাইছো, একদম ফাইনালি 2024-এ এনটিপিসি ক্র্যাক করবে, দুটো এক্সাম হবে কিন্তু, ঠিক আছে? তো এই CBT 1 CBT 2 একসাথে ক্র্যাক করতে চাইলে এই ভিডিওগুলো তোমাকে ভীষণ পরিমাণে হেল্প করবে, ঠিক আছে? তাই কিন্তু সিরিয়াসনেস ভাবে এই কোয়েশ্চেন্স গুলো তুমি কিন্তু অবশ্যই দেখবে। বাংলা ইংরেজি দুটো ভাষায় দেওয়া, তাই কোনো অসুবিধাই হবে না, ঠিক আছে? সবার জন্যই ভালো। প্রথম প্রশ্ন তোমাদের সামনে, আমার সাথে সাথে তোমরা প্রশ্ন করারও চেষ্টা করবে, ঠিক আছে? যেমন পড়ছো প্রথম প্রশ্ন, দেখো প্রতি শিফট 2021-এ 133টা শিফটে এক্সাম হয়েছে। এবার কোন শিফট কঠিন হয়েছে, কোন শিফট হচ্ছে ইজি হয়েছে, আর কোন শিফট মোডারেট হয়েছে। তো ঈশ্বর না করুক তোমার সাথে যদি মনে করো ওই তুমি যেই পরীক্ষা দিতে গেছো এই শিফটে সেটাই হার্ড কোয়েশ্চেন্স করে দিয়েছে, এমন যেন না হয়। তো সেই জন্য আগে থেকে প্রিপারেশন নিয়ে যেতে হবে আমাকে, ঠিক আছে? তো জিএস পেপার কিন্তু হার্ড হলে কিন্তু খুব মুশকিলে হয়ে যায়। তো এইটা যাতে না হয় আগে থেকেই তার জন্য ভালো করে প্রিপেয়ার করে প্রিপারেশন নিয়ে তোমাকে যাওয়া উচিত, ঠিক আছে? যেমন এই শিফটের কোয়েশ্চেন্স গুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং হচ্ছে টাফ বলে মনে হচ্ছে আমার, ঠিক আছে? কোয়েশ্চেন্স দেখলেই তুমি বুঝতে পারবে। যেমন ফার্স্ট কোয়েশ্চেনটাই বলেছে, দ্য গভর্নমেন্ট ইম্পোজড আপার লিমিট অন দ্য প্রাইস অফ দ্য গুডস অর সার্ভিস ইজ কল্ড। পণ্য ও পরিষেবার মূল্যের উপরে সরকার কর্তৃক আরোপিত ঊর্ধ্বসীমা, এই কথাটা মনে রাখবে। ঊর্ধ্বসীমাকে কি বলা হয়? চলো একটা এক্সাম্পল ধরি, গম নেই, গম। গমের মনে করো হঠাৎ করে মনে করো কি হলো না, প্রাকৃতিক দুর্যোগ, বা মনে করো গমের শর্টেজ ইত্যাদি দেখা দিল, তাহলে শর্টেজ হলে বা মনে করো কি হলে কি হয় যে আরে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন হলো, তাহলে গমের দাম দাম হচ্ছে তত্তর করে বাড়তে থাকবে। মনে করো গমের দাম হয়ে গেল 200 টাকা পার কেজি, ঠিক আছে? পার কেজি 200 টাকা হয়ে গেছে। তো সাধারণ মানুষ এই গমটা কিনতে পারবে কি? পারবে না। তখন এই গমের ঊর্ধ্ব মূল্য সরকার নিজে ডিসাইড করে দেবে যে গম প্রতি কেজি 50 টাকার নিচে বিক্রি করা যাবে না। আমি একটা এক্সাম্পল নিলাম, ঠিক আছে? 50 টাকার বেশি বিক্রি করা যাবে না, তার মানে যা মার্কেট প্রাইস তার থেকে কমে বিক্রি করতে হবে। প্রত্যেক সেলারকে বা বিক্রেতাকে এটা মাথায় রাখতেই হবে। এই যে গমের ঊর্ধ্বসীমা, এটা হচ্ছে 50 টাকা, এর ঊর্ধ্বে কেউ বিক্রি করতে, কমে বিক্রি করতে, ঊর্ধ্বে বিক্রি করতে পারবে না। তো এইটাকেই বলা হয় কোনো পণ্যের, সেটা সেবাও হতে পারে বা পণ্যও হতে পারে, সার্ভিসও হতে পারে বা মনে করো গুডসও হতে পারে। দুটো ক্ষেত্রেই যে ঊর্ধ্বসীমাটা ধার্য করে দেয় সাধারণ মানুষের জন্য, যাতে সাধারণ মানুষ এটা কিনতে পারে ওই পার্টিকুলার ওই সিচুয়েশনটাতে, যাদের যাতে অসুবিধা না হয়। তো সরকার এটা করে থাকে, এক কথায় বলতে পারো সাবসিডি দিয়ে বিক্রি করা। এই ঘটনাটাকে ইকোনমির ভাষায় অপশন নাম্বার ডি প্রাইস সিলিং বলা হয়, ঠিক আছে? প্রাইস সিলিং মানে মূল্য সীমা, মূল্য সীমা বলা হয়। মনে থাকবে, ইম্পর্টেন্ট কিন্তু কোয়েশ্চেন্সটা, ভীষণ কোয়েশ্চেন। পরবর্তী প্রশ্ন, নেক্সট 2 নম্বর কোয়েশ্চেন বলছে যে দ্য স্কিম অফ ফেসিলিটেড রিজিওনাল এয়ার কানেক্টিভিটি বাই মেকিং দ্য চিপ অ্যান্ড অ্যাফোর্ডেবল। দেখো কোয়েশ্চেনটা যদি সহজ করে বলতে লাগে, বলছে সস্তা ও সাশ্রয়ী ভাবে আঞ্চলিক, আঞ্চলিক মানে দেশীয় ভাবে, কলকাতা থেকে মুম্বাই, মুম্বাই থেকে দিল্লি, গুয়াহাটি, এর মধ্যে দেশীয় ভাবে যে বিমান যোগাযোগ হয় সহজতর করার জন্য যে প্রকল্পটি নেওয়া হয়েছিল সেই প্রকল্পটির নাম কি? 2016 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তারা ডিসাইড করে যে কি করবে না, সাধারণ মানুষের জন্য এয়ার টিকিটের দাম কমিয়ে দেওয়া হবে শুধুমাত্র রিজিওনাল, দেশের মধ্যে। তো এই স্কিমটার নাম দিয়েছিল তারা উড়ান। এই স্কিমটার নাম কি দিয়েছিল? উড়ান, যার উড়ানের পুরো নাম হচ্ছে উড়ে দেশ কি আম নাগরিক, ঠিক আছে? তো এই কোয়েশ্চেন্সটা এসেছিল, আমি বহুবার পড়িয়েছি আমার অনলাইন ক্লাসে, অফলাইন ব্যাচেও বহুবার পড়িয়েছি। পরের প্রশ্ন বলছে, দ্য পোর্ট দ্যাট প্রোটোকল ফর দ্য ট্রান্সফারিং ডেটা, মানে একটা
প্রোটোকল পোর্টের নাম বলো যেটা হচ্ছে তোমার ডেটা ট্রান্সফার করা হয় ডিজিটাল ডিভাইসের মধ্যে। তো ডিজিটাল ডিভাইসে যার মধ্যে ডেটা ট্রান্সফার করা হয়, যাই হোক ফাইল, বিভিন্ন ফাইল ট্রান্সফার করবে, সেই পোর্টটাকে কি বলে? তুমি তোমার পেন ড্রাইভ বা মনে করো যে কোনো কিছু, আমরা কোন একটা ল্যাপটপ বা মোবাইলের ডিভাইসের কোন একটা যে পোর্ট থাকে, সেই পোর্টের মধ্যে গুঁজি তো জ্যাকটাকে, ওই পোর্টটাকে কি বলে? প্যারালাল পোর্ট, ইউএসবি পোর্ট, পিএস বাই 2 পোর্ট, নাকি ভিজিএ মনিটর পোর্ট? ভিজিএ মনিটর পোর্ট এটা আগে কানেক্ট করে বাদ দেবে, তার কারণ মনিটর এটা বলেছে, আর এখানে বলেছে ডেটা ট্রান্সফার। তার ডেটা ট্রান্সফার অপশন নম্বর বি, ইউএসবির মাধ্যমে ডেটা ট্রান্সফার হয়। ইউএসবি পুরো নাম হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস, ইউনিভার্সাল সিরিয়াল বাস, ঠিক আছে, মনে থাকবে ইউনিভার্সাল সিরিয়াল বাস। ভিজি এর পুরো নাম পরীক্ষায় আসে, মনে রাখবে ভিডিও গ্রাফিক, ভিডিও গ্রাফিক্স অ্যারে, ঠিক আছে, মনিটর কানেক্ট করতে এটা লাগে এই পোর্টটা। পরবর্তী প্রশ্ন বলছে যে ইউনিফাইড স্ক্রিপ্ট, একটা ইউনিফাইড স্ক্রিপ্ট বানানো হবে ভারতবর্ষের 9টা ল্যাঙ্গুয়েজকে একই স্ক্রিপ্টে লেখা হবে, একই স্ক্রিপ্টে। সেই স্ক্রিপ্টের নতুন নামকরণ কি করা হয়েছে? মানে ভারতীয় 9টি ভাষার সমন্বিত একটি লিপি বানানো হয়েছে, 9টি ভাষা থেকে নিয়ে নিয়ে একটা লিপি বানানো হয়েছে, ইউনিভার্সাল লিপি, সব ভাষা চলবে ওই লিপিটার মধ্যে। ওটাকে নাম দেওয়া হচ্ছে তেলুগু, দেবনাগরী, ভারতী নাকি গুরুমুখী? তোমাদের কি মনে হবে, দেবনাগরী বা গুরুমুখী, তাই তো? না, অপশন নাম্বার সি, ভারতী। ওটা তৈরি করেছে মাদ্রাজ আইআইটির একজন হচ্ছে ব্যক্তি, তার নাম হচ্ছে শ্রীনিবাস চক্রবর্তী। কি নাম বললাম? শ্রীনিবাস চক্রবর্তী এবং তার টিম, তিনি এটা তৈরি করেছেন, ঠিক আছে। কি নাম বললাম? ভারতী। ওকে, পরবর্তী প্রশ্ন খুবই ভালো একটি প্রশ্ন। আচ্ছা, এটা হবে অপশন নাম্বার সি, বাংলাটা অনেক সময় দাগানো হয় না। নেক্সট কোশ্চেন বলছে কামাখ্যা টেম্পল কোথায় অবস্থিত? কামাখ্যা মন্দির আমরা প্রত্যেকে জানি এটি হচ্ছে মেঘালয়, আসাম, মণিপুর নাকি হচ্ছে তোমার সিকিম? আনসার ইজ অপশন নাম্বার ডি, সিকিম না, অপশন নাম্বার বি, আসামে অবস্থিত। আসামে তোমার সব থেকে বড় শহর নাম হচ্ছে গুয়াহাটি, ঠিক আছে। এই গুয়াহাটি শহরের কাছে একটি জায়গা রয়েছে, সেখানে হচ্ছে কামাখ্যা মন্দির অবস্থিত। আর এটি হচ্ছে 51টা পীঠের মধ্যে আরেকটা পীঠ, ঠিক আছে, দেবীর। আর এটা পাহাড়টার নাম নীলাচল পাহাড়, নীলাচল হিল বা পাহাড়, পাহাড়ে অবস্থিত। মনে থাকবে, ঘুরে আসবে কোনোদিনও। আর এখানে একটা ইম্পর্টেন্ট একটা ফেস্টিভ্যাল বা উৎসব হয়, নাম হচ্ছে আম্বুবাচি ফেস্টিভ্যাল, আম্বুবাচি উৎসব। পরবর্তী প্রশ্ন বলছে লিমিটস টু গ্রোথ। দেখো কোয়েশ্চেন্সটা যথেষ্ট টাফ এবং স্ট্যান্ডার্ড। লিমিটস টু গ্রোথ এটা একটা রিপোর্ট, এই রিপোর্টটা পেশ করেছিল ক্লাব অফ রোম, ঠিক আছে। তো এই রিপোর্টটা কত সালে পাবলিশ হয়েছে, কে পারবে সাধারণত? আনসার ইজ অপশন নাম্বার এ, বি, সি, ডি। অপশন নাম্বার ডি, 1972 সালে এটা পাবলিশ হয়েছিল, 1972 সালের একটা রিপোর্ট। আর এই রিপোর্টের মধ্যে বলা ছিল গ্রোথ, কি গ্রোথ না, পপুলেশন গ্রোথ এবং তার সাথে ফুড বা মনে হচ্ছে তোমার হচ্ছে রিসোর্স, যে যত কি জনসংখ্যা বাড়বে তার সাথে রিসোর্স তো বাড়ছে না, রিসোর্স তো ধীরে 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 বাড়ছে। তো রিসোর্স, পপুলেশন, পলিউশন, এই ধরনের যে কানেক্টিভিটি, এইটাই রিপোর্টটার মধ্যে বলা ছিল 1972 সালে, ক্লাব অফ রোম এটা পাবলিশ করেছিল, ঠিক আছে। দেখো এই ধরনের কঠিন কোশ্চেন্স যদি কোনো শিফটে এসে যায় তোমার শিফটে, তার থেকে আগাম প্রিপারেশন নিয়ে নেওয়া ভালো নয়? পরীক্ষা দিয়ে এসে বলবো আরে আমার শিফটটা তো হেভি টাফ হয়েছে, তাই আমি বেশি আনসার করতে পারিনি, তো ওই আফসোস করে কি লাভ হবে? তারপরে তা আগের থেকে ভালো কি আমরা এই ধরনের কোয়েশ্চেন্স প্রিপারেশন করে যাব, যাতে তুমি পারবে, বাকিরা পারবে না। তো সেই জন্যই তো আমি করানো এই কোয়েশ্চেন্স গুলো। হুম। নেক্সট কোশ্চেন, সোজা প্রশ্নটা। তানসেন হচ্ছেন মুঘল দরবারের একজন সিঙ্গার ছিলেন, গায়ক ছিলেন। ইনি হচ্ছেন কোন ধরনের ভারতীয় সঙ্গীতের জন্য বিখ্যাত ছিল? ভারতের কোন ধরনের সঙ্গীতের জন্য? এই কোশ্চেনটা আগেরটাই পড়ে গেছে, এটা ভুল আছে, ঠিক আছে। তানসেন কোন গাইতেন? কর্ণাটিক গান, ঠুমরি, খেয়াল নাকি ধ্রুপদ? আনসার ইজ অপশন নাম্বার ডি, ধ্রুপদ গান গাইতেন। এবং তিনি হচ্ছেন আকবরের রাজসভায় ছিলেন, ঠিক আছে, আকবরের রাজসভায়। এবং তার আসল নাম হচ্ছে রামতনু পান্ডে, রামতনু পান্ডে। আর তার আদি বাড়ি হচ্ছে মধ্যপ্রদেশ, এমপিতে, ঠিক আছে, এই তোমার তানসেনে। ওকে, আচ্ছা, ঠুমরির একজন বিখ্যাত গায়িকা নাম হচ্ছে গিরিজা দেবী, গিরিজা দেবী নামটা মনে রাখবে, ঠিক আছে। গিরিজা দেবীকে বলা হয় রানী, ঠুমরির রানী বা কুইন অফ ঠুমরি, ঠিক আছে। আর একজন নাম আছে, তার নাম হচ্ছে ঠুমরি গায়িকাই, তার নাম হচ্ছে বেগম আক্তার, বেগম আখতার,
ঠিক আছে। বেগম আক্তার ঠুমরি গাইতেন, কিন্তু তিনি সব থেকে উল্লেখযোগ্য ছিলেন তার গজল গায়কের জন্য। গজল, গজল একটা গানের ধরন, এই গজল গানের জন্য তিনি সব থেকে বিখ্যাত ছিলেন বেগম আক্তার। এই জন্য গজল গানে এত বিখ্যাত ছিলেন, সেই জন্য তাকে বলা হতো মল্লিকায়ে গজল। মল্লিকায়ে গজল, ঠিক আছে, মল্লিকায়ে গজল বলতো। আর খেয়াল সঙ্গীতে একজন বিখ্যাত নাম ভীমসেন যোশী। ভীমসেন যোশী, নাম যেন মনে থাকে। বারে গুলাম আলী খানও কিন্তু ঠুমরি গাইতেন। পরবর্তী প্রশ্ন বলছে, হুইচ ইয়ার ওয়াজ দ্য ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এটি কত সালে তৈরি হয়েছে? আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এটি কত সালে তৈরি হয়েছে? 56, 55, 1958 নাকি 57? দ্য আনসার ইজ অপশন নাম্বার ডি, 1957 সাল। 1957 সালে এটি তৈরি হয়েছে। তোমাকে আগে থেকেই বলে রাখি, আমি প্রতি সেটেই বলি যে ইন্টারন্যাশনাল যে সমস্ত তোমার ইনস্টিটিউশন গুলো রয়েছে তার হেডকোয়ার্টার এবং সালগুলো অবশ্যই পড়ে যাবে প্রতি সেটে, একটা থেকে দুটো, একাধিক এসছে কোয়েশ্চেন্স। যেমন এইটা, হুম, এর হেডকোয়ার্টার রয়েছে ভিয়েনাতে। কোথায় ভাই? ভিয়েনাতে রয়েছে। ভিয়েনা অস্ট্রিয়ার ক্যাপিটাল। ভিয়েনাতে আরেকটা হেডকোয়ার্টার রয়েছে ওপেকের। ওপেক সম্পর্কে আমি প্রিভিয়াস সেটে বলেছি, ঠিক আছে। ওপেক যখন তৈরি হচ্ছে সময়টা ছিল 1960 এবং 1961 সালে এটি ক্ষমতায় আসে, আর তখন মেম্বার ছিল 5 জন। তাহলে ওপেকের ফাউন্ডিং মেম্বার 5, বর্তমানে হচ্ছে 12 জন। বর্তমানে 12 জন। নেক্সট কোয়েশ্চেন বলছে, হুইচ ইজ দ্য লার্জেস্ট আর্টারি ইন হিউম্যান। আর্টারিকে বলা হয় ধমনী। মানবদেহের বৃহত্তম ধমনী কোনটি? মহাধমনী নামই দিয়েছে মহাধমনী। ভেনা কাভা, রেনাল নাকি পালমোনারি আর্টারি? দ্য আনসার ইজ অপশন নাম্বার এ, অ্যারোটা। ইংরেজিতে বলে অ্যারোটা, বাংলায় বলে হচ্ছে মহাধমনী। মহাধমনী কি করে না, হার্ট থেকে বা হৃদয় থেকে হার্ট টু বডি, বডিতে কি নিয়ে যায়? রক্ত নিয়ে যায়, ঠিক আছে, হার্ট টু বডি। আর যেহেতু হার্ট থেকে রক্ত নিয়ে যায়, তাহলে নাকি বিশুদ্ধ রক্ত নিয়ে যাবে, ওটুযুক্ত রক্ত। এটা ঠিক উল্টো কাজ করে হচ্ছে ভেনা কাভা, যেটাকে ভেনা কাভাই বলেছে, ঠিক আছে। ভেনা কাভা বলা হয়। ভেনা কাভা কি করে? তার মানে বডি থেকে রক্ত নিয়ে যায় হচ্ছে হার্টে পৌঁছে দেয়। তার মানে বডি থেকে রক্ত নিয়ে গেলে এটা হবে CO2 যুক্ত রক্ত বা অবিশুদ্ধ রক্ত, ঠিক আছে। রেনাল হচ্ছে কিডনিতে রক্ত নিয়ে পৌঁছায়, রেনাল। পরের প্রশ্ন বলছে, হোয়েন ওয়াজ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ তৈরি হয়েছে? প্রশ্নটা কঠিন বলে মনে হবে, কিন্তু এই সেম একই একই কোয়েশ্চেন প্রতিটা শিফটে ঘুরিয়ে ঘুরিয়ে এসছে, মানে প্রতিটা মানে কি, আরো অনেক শিফট এসছে। আমি করিয়েছি 10টা শিফটের মধ্যেই করিয়েছি, এই কোয়েশ্চেন গুলো এসেছে প্রিভিয়াস ইয়ারে। তো রেলের এনটিপিসি পরীক্ষা দিতে যাচ্ছ, ইন্ডিয়ান স্পেস কিন্তু ভালো করে পড়ে যাবে। ইন্ডিয়ান স্পেস থেকে খুব সুন্দর করে পড়ে যাবে, প্রতি শিফটে পরীক্ষায় আসে। আর এইটা হচ্ছে ছোট করে ইনকসপার বলে, ইনকসপার, ঠিক আছে। ইনকসপারের পুরো নাম চাইলে লিখবে ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ, যেটি তৈরি হয়েছিল 1962 সালে। কার হাত ধরে? না, বিক্রম সারাভাইয়ের হাত ধরে। বিক্রম সারাভাই হচ্ছে ভারতবর্ষের মহাকাশ গবেষণার জনক, ঠিক আছে। এই সময় প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। আর এই ইনকসপারের হাত ধরে, বিক্রম সারাভাইয়ের হাত ধরে 1963 সালে ভারতের প্রথম রকেট উড়েছিল। রকেটটার নাম হচ্ছে নাইক অ্যাপাচি। গাড়ি নয় এটা, অ্যাপাচে। এটা তৈরি করে দিয়েছিল ইউএসএ। তখন ভারতের অত টেকনোলজি ডেভেলপড হয়নি, তো ইউএসএ টা তৈরি করে দিয়েছিল। মনে আছে যে সাইকেলে করে ইকুইপমেন্টস গুলো নিয়ে আসছিল, যে এইটাই, এই নাইক অ্যাপাচের পার্টস গুলো নিয়ে আসছিল সাইকেলে করে, ঠিক আছে। আর ভারতের প্রথম, এটা রকেট কিন্তু, ঠিক আছে। আর ভারতের প্রথম স্যাটেলাইট, ওটা আলাদা, স্যাটেলাইট আলাদা। স্যাটেলাইট 1975 আর্যভট্ট, আর রকেট হচ্ছে 1963। আর রকেটটা উড়েছিল হচ্ছে থুম্বা থেকে, থুম্বা। পরবর্তী প্রশ্ন, নেক্সট কোয়েশ্চেন বলছে, ওরলি ডান্স কোন রাজ্যের জন্য বিখ্যাত? ওরলি ফোক ডান্স হচ্ছে তোমার অপশন নাম্বার বি, মহারাষ্ট্রে ওরলি ফোক ডান্স বিখ্যাত, ঠিক আছে। রাজস্থানের একটা রয়েছে বানি ঠানি, বানি ঠানি রাজস্থানের জন্য, এটা ফোক ফোক আর্ট, ডান্স নয়, সরি ডান্স বলে ভুল বললাম, ডান্স নয়, ফোক আর্ট মানে চিত্র। বলছে ডিফারেন্স বলো কার মধ্যে না গভর্নমেন্ট টোটাল এক্সপেন্ডিচার এবং টোটাল রিসিপ্টস এর এক্সক্লুডিং বোরোইং, মানে বোরোটাকে মানে ধারটাকে বাদ দিয়ে দাও। সরকার যে ধার করে সে ধারটাকে যদি বাদ দেই, তাহলে সরকার যা আয় করে, আয় না, এটা খরচ। এক্সপেন্ডিচার মানে খরচ, এবং রিসিপ্ট মানে আয়।
তাহলে সরকারের আয় এবং খরচের মধ্যে যদি তোমার খরচ বেশি হয় আর আয় যদি কম হয়, তাহলে বোঝা যাচ্ছে যে সরকার কি যাচ্ছে, ঘাটতিতে যাচ্ছে। ঘাটতি মানেই ডেফিসিট হবে, ঘাটতিকে ইংরেজিতে বলা হয় ডেফিসিট। তাহলে ওটা কি ডেফিসিট? অপশন নাম্বার এ ফিসকাল ডেফিসিট বলবো, অপশন নাম্বার এ ফিসকাল ডেফিসিট, যখন এক্সপেন্ডিচার বেশি আয় কম। ঠিক আছে। আচ্ছা, ট্রেড ডেফিসিটের আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় ব্যালেন্স অফ ট্রেড। ব্যালেন্স অফ ট্রেড, এই ব্যালেন্স অফ ট্রেড যেটা, সেটা হচ্ছে তোমার কোন দেশের মনে করো ইম্পোর্ট ইম্পোর্ট বেশি কার তুলনায়? এক্সপোর্টের তুলনায়। মানে কোন দেশ বেশি কেনে বাইরের দেশ থেকে, ঠিক আছে, এক্সপোর্ট করে কম। তাহলে সেই ব্যাপারটাকে বলবো হচ্ছে ব্যালেন্স অফ ট্রেড বা হচ্ছে ট্রেড ডেফিসিট বলবো। ওকে। নেক্সট কোয়েশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ রিসার্চ রিয়েক্টর ফর দ্য অ্যাটমিক রিসার্চ ইন দ্য কালাপক্কম। কালাপক্কম একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এখানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের জন্য একটা, আচ্ছা, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কাছে রিসার্চের জন্য একটা রিয়েক্টর থাকে। রিয়েক্টর মানে কি বলে? চুল্লি, সৌর চুল্লি। গবেষণার জন্য একটা সৌর চুল্লি, না সরি, পারমাণবিক চুল্লি। একটা পারমাণবিক চুল্লি রয়েছে কোথায়? না কালাপক্কম। কালাপক্কম অবস্থিত তামিলনাড়ুতে। এই তামিলনাড়ুর কালাপক্কমের চুল্লিটার নাম কি? সেই চুল্লিটার নাম হচ্ছে অপশন নম্বর সি, কামিনী। তাহলে পরীক্ষায় প্রশ্ন ডিরেক্ট, কামিনী চুল্লি কোথায় রয়েছে? কালাপক্কম তামিলনাড়ুতে রয়েছে। ঠিক আছে। আর ভারতবর্ষের প্রথম হচ্ছে অপ্সরা। প্রথম হচ্ছে অপ্সরা, 1956 যেটাকে স্থাপন করা হয়। কাজ শুরু হয় 1957 সালে। 1957 সাল থেকে প্রথম এটা অ্যাক্টিভ হয়ে যায়। অ্যাক্টিভ 1957 সালে, জওহরলাল নেহরুর হাত ধরে। এটা প্রথম অপ্সরা। নেক্সট হচ্ছে হু ইজ দ্য আর্কিটেক্ট অফ দ্য সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা স্থপতি হচ্ছেন অপশন নাম্বার বি, পিসি মহলানবিশ। পিসি মহলানবিশ, প্রশান্ত চন্দ্র মহলানবিশ। তাকেই বলা হয় ভারতের সংখ্যাতত্ত্বের জনক বা স্ট্যাটিস্টিক্স, ফাদার অফ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে। তার জন্মদিন হচ্ছে, না, মৃত্যুদিন হচ্ছে 28শে জুন। 28শে জুন হচ্ছে, এটা হচ্ছে কি বলে, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে বলা হয় 28শে জুন। নেক্সট কোশ্চেন বলছে চন্দ্রকান্ত। চন্দ্রকান্ত এটা একটা পপুলার এপিক ফ্যান্টাসি, তোমার একটা হচ্ছে একটা নোবেল। এই নোবেল কে লিখেছেন? এই নোবেলটা লিখেছেন হচ্ছে মুন্সী প্রেমচাঁদ। মুন্সী প্রেমচাঁদ নাকি জয়শঙ্কর প্রসাদ, নাকি দেবাকি নন্দন খেত্রী, নাকি মৈথিলী শরণ গুপ্ত? কি হবে? মৈথিলী শরণ গুপ্ত, দেবকী নন্দন খত্রী, নাকি জয়শঙ্কর প্রসাদ? দেখো, মুন্সী প্রেমচাঁদ হচ্ছে হিন্দি জগতের, সাহিত্য জগতের একটি বিখ্যাত নাম। ওকে। তিনি এটা লেখেননি, তিনি এটা এটা লিখেছেন হচ্ছে অপশন নাম্বার সি, দেবকী নন্দন খেত্রী বা খত্রী, তিনি লিখেছেন। এবং তাকে বলা হয় এই নোবেলটা, নোবেলটা হচ্ছে 1888-তে, এবং হচ্ছে ফার্স্ট মডার্ন হিন্দি নোবেল, আধুনিক নোবেল হচ্ছে এটা, আধুনিক নোবেল হিন্দি জগতের। পরের প্রশ্ন বলছে যে নিচের কাকে 2019 সালে ক্রোয়েশিয়ার সর্বোচ্চ বেসামরিক দেওয়া হয়েছিল? এটা রামনাথ কোবিন্দকে দেওয়া, সে বছরের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। নেক্সট কোশ্চেন বলছে যে কি আনা পরিবেশ বান্ধব আনগোরা, পরিবেশ বান্ধব আনগোরা নামে একটি রকেট উত্থাপন করেছে কোন দেশ? পরিবেশ বান্ধব এটা উত্থাপন করেছে অপশন নাম্বার এ, রাশিয়া। ঠিক আছে। রাশিয়ার স্পেস এজেন্সির নাম হচ্ছে রসকসমস। যেমন নাসা ইউএস এর, আমাদের হচ্ছে ইসরো, তেমনি হচ্ছে রাশিয়ারটা রসকসমস। মনে রাখবে কয়েকটা রকেটের নাম বলছি, তো আবার সবার প্রথমে মনে রাখবে যে এটা রকেটটার নাম, সেটা হচ্ছে তোমার স্পুটনিক 1। স্পুটনিক 1 এটা হচ্ছে প্রথম রকেট, যেটা হচ্ছে তোমার বিশ্বে প্রথম লঞ্চ করা হয়েছিল, স্পেসে গেছিল স্পুটনিক 1-এ করে, রাশিয়া। ঠিক আছে। তারপরে মনে রাখবে ভস্টক ওয়ান, ভস্টক 1-এ করে তোমার ইউরি গ্যাগারিন প্রথম স্পেসে গেছিলেন, যিনি হচ্ছে প্রথম মহাকাশচারী। ঠিক আছে। তারপরে মনে রাখবে ভস্টক 6, যেটাতে হচ্ছে প্রথম মহিলা মহাকাশচারী, তোমার হচ্ছে নাম ভ্যালেন্টিনা তেরেস্কোভা, রাশিয়ার, তিনি গেছিলেন। এসব করা রাশিয়ার মিশন। ওকে। তারপরে হচ্ছে মনে রাখবে অ্যাপোলো 11। অ্যাপোলো 11, ঠিক আছে, এইটা হচ্ছে নাসার, আমেরিকার। ওকে। কি লিখলাম? নাসার, আমেরিকার। এটা অ্যাপোলো 11-এ করে রাকেশ, সরি, অ্যাপোলো 11-এ করে প্রথম চন্দ্র অভিযান করা হয়েছিল ইউএস এর, যেখানে হচ্ছে তোমার নীল আর্মস্ট্রং গেছিলেন অ্যাপোলো 11-এ। এবং রাকেশ শর্মার যেই রকেটটার নাম, সেটা হচ্ছে তোমার সুয়াজ T11। ঠিক আছে। এটাতে করে রাকেশ শর্মা গেছিল। তো এই রকেটগুলোর নাম মনে রাখবে। ঠিক আছে।
নেক্সট কোশ্চেন বলছে যে যেসব নাইট্রোজেন স্থিরকরণের জন্য মাটির প্রাকৃতিক উর্বরতা বৃদ্ধি করে সেই সমস্ত উদ্ভিদকে কি বলে? মানে যে সমস্ত গাছ বা হচ্ছে প্লান্ট চাষ করলে মাটির উর্বরতা অটোমেটিক্যালি বৃদ্ধি পায় সেগুলোকে কি বলা হয়? না ফাইবার ক্রপ, ক্যাশ ক্রপ, লিগাম ক্রপ, নাকি হচ্ছে হর্টিকালচার ক্রপ? আনসার ইজ অপশন নাম্বার ডি, লিগাম ক্রপ। স্টার লাগাবে, কোশ্চেনটা ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লেগুম ক্রপ বলা হয়, লিগাম ক্রপ বলা হয়, যারা হচ্ছে নাইট্রোজেনের মাত্রা বাড়িয়ে দেয়। পরের প্রশ্ন বলছে যে নিচের চারটির মধ্যে তিনটি রাজ্যে ভূগর্ভস্থ খুব বেশি, ঠিক আছে, এবং তিনটির মধ্যে অন্যটি বেশি নয়, তো কোনটা? অপশন নাম্বার, কোশ্চেনটা বুঝেছো কি? কোশ্চেনটা বলতে চাইছে যে চারটে অপশন দিয়েছে, চারটের মধ্যে তিনটে স্টেটই সব থেকে বেশি ভৌমজল ব্যবহার করে, খুব বেশি বেশি ব্যবহার করে, একটা বেশি করে না, কম করে। ওই কমটাই কোনটা? কমটা হচ্ছে অপশন নাম্বার সি, আগে চলে গেছে ওড়িশা। ওড়িশা হচ্ছে এদের তুলনায় কম ভূগর্ভস্থ জল ব্যবহার করে, তার কারণ আমরা জানি রাজস্থান হচ্ছে খুব এরিড পরিবেশ, ওখানে বৃষ্টিপাত খুব একটা বেশি হয় না। আর পাঞ্জাব হরিয়ানাতে এখানে তোমার জলসেচ করা হয় প্রচুর পরিমাণে কৃষিজ ফসলে। নেক্সট কোন বলছে বোকারো স্টিল প্ল্যান্ট, আমাদের যে রাজ্যে ঝাড়খণ্ডে রয়েছে বোকারো স্টিল প্ল্যান্ট, এটা কার সহযোগিতায় তৈরি হচ্ছে 1972 সালে? আনসার ইজ অপশন নাম্বার ডি, ইউএসএসআর। সরি, ব্রিটেনের সহযোগিতাতে দুর্গাপুর। ওকে। আর ইউএস এর সহযোগিতাতে কিছু নেই। জার্মানির সহযোগিতাতে আছে, জার্মানি। জার্মানির সহযোগিতাতে হচ্ছে তোমার রৌরকেল্লা, ওড়িশার, ঠিক আছে। আর ইউএসএসআর এর সহযোগিতায় আরেকটা আছে, সেটা হচ্ছে তোমার ভিলাই, ছত্তিশগড়ের। মনে রাখবে কিন্তু, এই কোশ্চেনটা আসছে মানে এটাও আসবে। পরের প্রশ্ন বলছে আর্থ সামিট কোনটা? নিম্নের কোনটা হচ্ছে আর্থ সামিট বলতে পারি? কিয়োটো, এজেন্ডা 21, রিও সামিট, নাকি হচ্ছে আহ, কি ব্রন্ড ল্যান্ড রিপোর্ট? আনসার ইজ অপশন নাম্বার সি, রিও সামিটকে আমরা আর্থ সামিট বলি, রিও সামিট বা আর্থ সামিট। কি বললাম? অপশন নাম্বার সি কারেক্ট হবে, রিও সামিট। তো কিয়োটো প্রোটোকল সম্পর্কে জেনে রাখো, 1997 সালে এটি করা হয়েছিল এবং হচ্ছে 2005 সালে এটি এফেক্টে এসেছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুটোই হয়েছিল 97-তে, আর এফেক্টে এসেছিল হচ্ছে, ক্ষমতা এসেছিল 2005-এ, ঠিক আছে। এটি জাপানে হয়েছিল, কিসের জন্য? না কি বলে এটাকে, আরে গ্লোবাল ওয়ার্মিং, মানে গ্রিন হাউস গ্যাস, সরি গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস গ্যাস, ঠিক আছে, কম ক্ষরণ করবে, কম ইয়ে করবে, ঠিক আছে, এইটার জন্য বানানো হয়েছিল তোমার কিয়োটো প্রোটোকল। মানে বানানো মানে কি, সামিট করা হয়েছিল, সবাই মিলে এসে মিটিং করেছিল এখানে। পরের প্রশ্ন বলছে কি পণ্য যেমন খাদ্য, পোশাক ও পরিষেবা, যেমন বিনোদন ও তাদের চূড়ান্ত ভোক্তাদের দ্বারা কেনার সময় খাওয়া হয়। অ্যাকচুয়ালি এখানে বলতে চাইছে যে এমন গুডস যেটা হচ্ছে তোমার মনে করো ফুড এর জন্য ব্যবহার হবে, ক্লোদিং এর জন্য ব্যবহার হবে, বা সার্ভিস যে কোনো কাজের জন্য, সেই ধরনের ফুড, মানে কি বলে গুডস কে আমরা কি গুডস বলবো? কনজিউম করবো তো আমরা, তাহলে কনজিউম গুড হচ্ছে কনজাম্পশন গুডস। কনজিউম করা মানে কি, ব্যবহার করা, তাহলে ভোগ্য পণ্যগুলোকে কি বলে? ভোগ্য পণ্য, ঠিক আছে। আচ্ছা, এই যে তিনটে রয়েছে, ফাইনাল গুডস, ক্যাপিটাল গুডস এন্ড হচ্ছে ইন্টারমিডিয়েট গুডস, আমি এক্সাম্পলের মাধ্যমে বোঝাচ্ছি। ক্যাপিটাল গুডস হচ্ছে, ক্যাপিটাল মানে কি, মানে হচ্ছে কোন একটা শিল্প, শিল্প তৈরি করার জন্য জায়গা বা স্থান দরকার, ঠিক আছে, ল্যান্ড। তারপরে ওই ল্যান্ডের মধ্যে বিল্ডিং, মানে হচ্ছে তোমার কি বলে, বিল্ডিং হবে, ঠিক আছে। তারপরে কি হবে, মেশিন আনবে, এই মেশিনে তৈরি হবে। তো এই প্রত্যেকটাকে বলা হয় যে বিল্ডিং, ল্যান্ড, মেশিন, এগুলো হচ্ছে তোমার ক্যাপিটাল গুডস, ঠিক আছে, যার মাধ্যমে এইবার এগুলো হয়ে গেল। তো তারপর হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট গুডস, মানে হচ্ছে তোমার র মেটেরিয়ালস গুলো। বস্ত্র কারখানাতে বিল্ডিং আছে, ল্যান্ডের মধ্যে বিল্ডিং আছে, বিল্ডিং এর ভিতরে হচ্ছে তোমার মেশিন আছে, এগুলো ক্যাপিটাল গুডস। এবং হচ্ছে মেশিন শুধু শুধু ঘোরালে তো আর পণ্য তৈরি হবে না, তার জন্য তুলো দরকার, এই যে তুলো, র মেটেরিয়ালস, হ্যাঁ, এইগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট গুডস। এবং র মেটেরিয়াল এই দুটোকে প্লাস করে যে ইকুয়ালস টু আছে, সেটা হচ্ছে তোমার ফাইনাল গুড আসে, ঠিক আছে, বোঝা গেল? তো ক্যাপিটাল গুডস, ইন্টারমিডিয়েট গুডস এন্ড হচ্ছে ফাইনাল গুডস। নেক্সট কোশ্চেন বলছে যে হুইচ ইজ দ্য ফুড অ্যাজ ওয়েল এজ দ্য ফডার ক্রপ, মানে ফডার ক্রপ কাকে বলে বলো তো? পশু খাদ্যকে, পশুদের জন্য খাদ্যের জন্য ব্যবহার করা হয়, সেগুলো হচ্ছে ফডার ক্রপ। এবং এটা হচ্ছে তোমার সেমি এরিড, মানে হচ্ছে তোমার নিকৃষ্ট মাটিতে এবং হচ্ছে
তোমার শুষ্ক জলবায়ু যেখানে বৃষ্টিপাত খুব কম হয় সেই অঞ্চলে তোমার কি হয়, সেই অঞ্চলে জন্মায় বা ফলানো হয় এই ফসলগুলো কি, যা পশু খাদ্য হিসেবেও ব্যবহৃত হয়। এর মধ্যে কোনটা? গম, ভুট্টা, জোয়ার, বাজরা। এর মধ্যে তোমার এই দুটো বৈশিষ্ট্যই ইমপ্লিমেন্ট করে হচ্ছে অপশন নাম্বার বি বা ভুট্টার ক্ষেত্রে মেইজ। মেইজ, ঠিক আছে, এটা একটা ফডার মানে পশু খাদ্য হিসেবে ব্যবহার হয়, এবং এটা হচ্ছে শুষ্ক অঞ্চলে জন্মায়, ঠিক আছে, শুষ্ক অঞ্চলে ফলানো হয়। তার কারণ কি, জল কম লাগে ভুট্টা চাষ করতে। পরের প্রশ্ন বলছে অ্যান অ্যালয় লিড অ্যান্ড টিন, লিড আর টিন দিয়ে কোন অ্যালয় বা হচ্ছে তোমার সংকর ধাতু তৈরি হয়েছে? সীসা ও টিনের মাধ্যমে তৈরি হচ্ছে শোল্ডার বা হচ্ছে তোমার শোল্ডার, যেটা রাং ঝাল বলা হয়। রাং ঝাল ঝালাই করবার জন্য তৈরি হয় না, সেটা শোল্ডার। স্টেইনলেস স্টিল, স্টেইনলেস স্টিল যেটা কোনগুলো কলঙ্কহীন স্টিল, যেটা ওগুলো আমরা যেটা বাসনপত্র ব্যবহার করি ওগুলোকে স্টেইনলেস স্টিল বলে, ঠিক আছে। ওর মধ্যে কি থাকে? লোহা থাকে। আর কি থাকে? অবশ্যই ক্রোমিয়াম থাকবেই থাকবে। প্লাস হচ্ছে কি থাকবে, নিকেল থাকলেও সামান্য পরিমাণে, এবং হচ্ছে কার্বন থাকবে। এই চারটেকে মিলিয়ে স্টেইনলেস স্টিল তৈরি হয়, মনে থাকবে। ব্রাশ মানে হচ্ছে তোমার কাঁসা, মানে সরি পিতল। পিতল কি কি? পিতল হচ্ছে তোমার কপার, কপার মানে হচ্ছে তামা, এবং হচ্ছে দস্তা জিঙ্ক, ঠিক আছে। ব্রোঞ্জে হচ্ছে তোমার কপার তো থাকবেই মাস্ট, এবং সাথে হচ্ছে এসএন বা টিন থাকবে। ওকে, মনে রেখে দেবে কিন্তু। স্টেনলেস স্টিল আর স্টিল দুটো আলাদা কিন্তু। স্টিল হচ্ছে কোনগুলো? স্টিল হচ্ছে যেগুলো আমরা এমনি ব্যবহার করি সেগুলো, যে রেলওয়েতে স্টিল, রেলের লাইন স্টিল এগুলো। আর স্টেনলেস স্টিল মানে যে বাসনপত্র, দুটো আলাদা জিনিস। নেক্সট হচ্ছে সাঁওতাল বিদ্রোহের সময় এবং 57 সালের বিদ্রোহের সময় নিম্নলিখিত কে বা কোন রাজা যিনি হচ্ছেন হেল্প করেছিলেন? আমি তো ক্লু দিয়েই দিয়েছি। অপশন নাম্বার এ মহারাজা মেহতাব চাঁদ। তিনি হচ্ছেন, এই মহারাজা মেহতাব চাঁদ দুটো বিদ্রোহে হেল্প করেছিল বা ব্রিটিশদের বিরুদ্ধে গিয়ে আন্দোলন করেছিল, ঠিক আছে। সাঁওতাল বিদ্রোহ এবং হচ্ছে 1857 সালের বিদ্রোহ, মেহতাব চাঁদ, ঠিক আছে। তেজ চাঁদ হচ্ছে বর্ধমানের জমিদার ছিলেন যখন নাকি 1793 সালে তোমার কি করে, ওই 1793 সালে হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত ইমপ্লিমেন্ট হয়েছিল। ওকে, বলছে যখন আমাদের পেশি কোষে অক্সিজেনের অভাব হয় তখন পাইরুভেটের ভাঙন ঘটে। পাইরুভিক অ্যাসিড ভেঙে গিয়ে তোমার এটি রূপান্তর হয়, আমাদের অক্সিজেনের অভাব হলো, তো মনে করো হঠাৎ করে তুমি প্রচুর পরিমাণে দৌড়ঝাঁপ করছো, তো মাংসপেশিতে কি পড়বে? দরকার পড়বে এনার্জি। এবার এনার্জি কোথা থেকে আসে? ওটু থেকে আসে, কিন্তু ওটু হঠাৎ করে কমে গেছে, ঠিক আছে। যখন ওটু কমে গেছে ওই এনার্জিটা কোথা থেকে আসবে? ইনস্ট্যান্ট এনার্জি আসবে, যে পাইরুভেট অ্যাসিড জারিত হবে। এই পাইরুভেট অ্যাসিড জারিত হয়েই তো একটা জিনিস তৈরি করে, সেটা কি? সেটা অপশন নাম্বার এ ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে। এই কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে, যে আমাদের যখন পেশিতে ব্যথা হয় দৌড়ঝাঁপের পরে, এক্সারসাইজের ফলে, ওই পেশিতে কি উৎপন্ন হয়? ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় বলে আমাদের ব্যথা তৈরি করে। আর কোথা থেকে আসে? এটা পাইরুভেট অ্যাসিড জারিত হওয়ার ফলে। ওকে, নেক্সট কোশ্চেন বলছে যখন বৃষ্টিপাতে বর্ষাকালে উদ্ভিদের মাটির আর্দ্রতা প্রয়োজনের চেয়ে বেশি হয় তখন তাকে কি বলে? তাহলে বর্ষাকালে প্রয়োজনের থেকে বেশি আর্দ্রতা হয়ে গেল, বৃষ্টিপাত প্রচুর প্রচুর হচ্ছে, তখন তখন সেই ফার্মিংটাকে আমরা কি চাষ বলবো? অপশন নাম্বার সি ওয়েটল্যান্ড ফার্মিং। অপশন নাম্বার সি জলাভূমির চাষ, ঠিক আছে, বেশি পরিমাণে জল হচ্ছে বৃষ্টিপাত হচ্ছে বলে। 28, যে জমিতে ফসল বপন করা হয় এবং হচ্ছে ফসল তোলা হয় ভৌত পরিধিকে কি বলে? The physical extent of land on which crop the shown the harvested area, মানে হচ্ছে এক কথায় এমন একটা ল্যান্ড যেই ল্যান্ডের মধ্যে কি করা হয়? ক্রপ সোন মানে বপন করা হয়, প্লাস হচ্ছে হারভেস্ট বা কাটা হয়। তো ওই ল্যান্ড, ওই পোর্শনটাকে কি বলে? তো যেই অঞ্চলটাতে বপন করা হয় এবং হচ্ছে কাটা হয় সেই অঞ্চলটাকে বলা হয় অপশন নাম্বার ডি নেট সোন এরিয়া। নেট বোনা, বোনা মানে বপন করার এরিয়া। পরের প্রশ্ন বলছে আ সেট অফ কন্টিগুয়াস ডেটা সিমিলার ডেটা টাইপ কল্ড, মানে হচ্ছে তোমার অনুরূপ ডেটা সিমিলার সংলগ্ন ডেটাকে কি বলে? অপশন নাম্বার কি বলে গো? অ্যারে বলে, অ্যারে। কোশ্চেন, টাফ কোশ্চেন ছিল এই সেটটা, খুবই আর কি কঠিন কোশ্চেন ছিল, আননোন কোশ্চেন ছিল। বলছে কোন রিসেপ্টর আমাদের জিহ্বায় অবস্থিত? রিসেপ্টর মানে কি? সংগ্রাহক। কোন সংগ্রাহক আমাদের জিভে অবস্থিত? জিভে কি করে? কি কাজ করে? জিভ কাজ করে হচ্ছে টেস্ট বা স্বাদ নেয়। তো স্বাদ নিয়ে স্বাদ কোরকে নার্ভের কোন অংশ থাকে যেখানে স্বাদ আমরা বুঝতে পারি? অপশন নাম্বার বি থাকে গুস্টে গুস্টেটরি, ঠিক আছে। গুস্টেটরি ইয়ে থাকে তোমার, রিসেপ্টর থাকে, তার জন্য আমরা স্বাদটা বুঝতে পারি। এবং ঘ্রাণজ, এই যে অলফ্যাক্টরি, এটা হচ্ছে তোমার নোজে থাকে, নাকের ভিতরে থাকে, ওই জন্য আমরা স্মেল বুঝতে পারি। স্মেল, এটা টেস্ট।
31 নম্বর পুনা প্যাক্ট। পুনা প্যাক্ট হয়েছিল 1932 সালে মহাত্মা গান্ধীর সাথে কার সাথে? 1932 সালে পুনা প্যাক্ট হয়েছিল বিনোবা ভাবে, বি আর আম্বেদকর, রাজাগোপালাচারী নাকি অমর জিন্না? আনসার ইজ অপশন নাম্বার বি, বি আর আম্বেদকরের সাথে। তবে গান্ধীজির পরিবর্তে বা গান্ধীজির পরিবর্তে এটা সাইন করেছিল বি আর আম্বেদকরের সাথে, নাম হচ্ছে মদন মোহন মালব্য ও মদন মোহন মালব্য। মদন মোহন মালব্য গান্ধীজির বিহাফে তিনি সাইন করেছিলেন, ঠিক আছে? কোথায়? না পুনাতে, জারবেদা জেলে। কেন করেছিল? তার কারণ হচ্ছে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির এগেইনস্টে গিয়ে। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে প্রবর্তন করে 1932 সালে? 1932 সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি করেন হচ্ছে র্যামসে ম্যাকডোনাল্ড, ইংলিশ বা ব্রিটিশ প্রাইম মিনিস্টার ছিলেন র্যামসে ম্যাকডোনাল্ড। ওকে, আচ্ছা। বিনোবা ভাবে সম্পর্কে না বললেই নয়, তিনি হচ্ছে ভূদান মুভমেন্টে যাতে ভূদান ভূদান আন্দোলন করেছিলেন। কোথায় আন্দোলন করেছেন? তেলেঙ্গানাতে। তেলেঙ্গানা আমাদের নবীনতম স্টেট তেলেঙ্গানা। কোথায় যায়? তেলেঙ্গানা একটা জায়গা আছে পুছামপল্লী, পুছামপল্লী নামক একটা গ্রাম, পুছামপল্লী, ঠিক আছে? আর এটা সালটা ছিল 1951 সাল, 1951। ওই জন্য হচ্ছে এই বিনোবা ভাবেকে, এটা কি ভামোবা হয়ে গেছে, বিনোবা ভাবে, আর স্পেলিংটা উল্টোপাল্টা হয়ে গেছে। যাই হোক, এই বিনোবা ভাবেকে প্রথম তোমার র্যামন ম্যাগসাসে দেওয়া হয়েছিল। প্রথম ভারতীয় হিসেবে র্যামন ম্যাগসাসে পেয়েছেন বিনোবা ভাবে। মনে রাখবে, ইনফরমেশন গুলো খুব ভ্যালুয়েবল ইনফরমেশন। আচ্ছা, গালফ অফ থাইল্যান্ড 2019 দরকার নেই, এটা কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট কোশ্চেন কি বলছে? বলছে যে সাম্প্রদায়িক সমস্যা নিয়ে গান্ধী জিন্না আলোচনা আলোচনা ভেঙে যাওয়ার পরে একটি কি বিচারিক কাঠামোতে সাম্প্রদায়িক প্রশ্নটি পরীক্ষা করার জন্য 1944 সালের নভেম্বরে অদলীয় এক কথায় আমি কোশ্চেনটা আমি বুঝিয়ে দিচ্ছি কি বলতে চাইছি এই জায়গাটাতে। যথেষ্ট টাফ কোশ্চেন, ঠিক আছে? বলছে যে গান্ধী এবং জিন্না আলোচনা করেছিল যাতে দেশভাগ না হয়, ঠিক আছে, 1944 সালে। কিন্তু সেটা বিফলে যায়। এই বিফলে যাওয়ার ফলে একটি অদলীয়, মনে হচ্ছে অ্যাপলিটিক্যাল, মনে হচ্ছে অরাজনৈতিক একটি কমিটি তৈরি হয়, ঠিক আছে, স্টাডি করবার জন্য। এই যে নন পার্টি কনফারেন্স একটি তৈরি হয়, ঠিক আছে, নন বা অদলীয় একটি কনফারেন্স তৈরি হয়। এই কনফারেন্সটি বা এই যে কমিটিটা তৈরি হয়েছিল, এটা কোন কমিটি? যেটা হচ্ছে জিন্না আর গান্ধীর আলোচনাটা বিফলে গেল কেন আলোচনা করবে। এটা হচ্ছে অপশন নাম্বার ডি, সাপ্রু কমিটি, ঠিক আছে, বা সপ্রু কমিটি ছিল এটা। কোশ্চেনটা বুঝেছো? 1944 সাল। নেক্সট কোয়েশ্চেন বলছে কোন সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা স্থায়ী বন্দোবস্ত, চিরস্থায়ী, ঠিক আছে, চিরস্থায়ী বন্দোবস্ত কার্যকরী হয়? চিরস্থায়ী মানে যে পার্মানেন্ট সেটেলমেন্ট কার্যকরী, যে একটু আগেই বললাম আমি, অপশন নাম্বার ডি। 1793 কোথায়? বাংলা, বিহার এবং ওড়িশাতে। কে চালু করেছিল? কর্নওয়ালিস, তাই তো, কর্নওয়ালিস চালু করেছিল। আরেকটা জিনিস মনে রাখবে কি, না কর্নওয়ালিস চালু করেছিল বর্ধমানের রাজা কে ছিলেন? তেজচাঁদ না, তেজ চাঁদ, ঠিক আছে, একটু আগেই বললাম। পরের প্রশ্ন 35 নম্বর বলছে নিচের কোনটি বায়ুমণ্ডলের চাপ? এটা সোজা প্রশ্ন। বায়ুমণ্ডলের চাপ মাপে হচ্ছে ব্যারোমিটারে, চাপ মাপে ব্যারোমিটারে। ওডোমিটারে ভেহিকেলের কি মাপে গো? ভেহিকেলের দূরত্ব কত, যে বাইকে থাকবে দুটো মিটার থাকে, যেটা একটা মিটারে থাকে না যে কত কিলোমিটার গাড়িটা চলেছে, সেটা ওডোমিটার। আর স্পিডোমিটারে কত স্পিডে যাচ্ছে গাড়িটা, সেটা। নেক্সট কোশ্চেন বলছে নিউ ইয়র্কের আইনকনিক মেডিসন স্কোয়ার গার্ডেনে, আচ্ছা বলছে এই কোশ্চেনটাও খুব ভালো প্রশ্ন। বলছে একটা নিউ ইয়র্কের, আমেরিকার নিউ ইয়র্ক সিটির একটা জায়গা রয়েছে, জায়গাটার নাম হচ্ছে ম্যাডিসন স্কোয়ার গার্ডেন, ম্যাডিসন স্কোয়ার গার্ডেন, ঠিক আছে। যেমন আমাদের কলকাতার হচ্ছে সল্টলেক সেক্টর 5, তারপর হচ্ছে তোমার পার্ক স্ট্রিট, এগুলো সব ইম্পর্টেন্ট জায়গা না? তো নিউ ইয়র্কের একটা জায়গা হচ্ছে আইকনিক একটা ম্যাডিসন স্কোয়ার গার্ডেন। এই ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে প্রথম ভারতীয় কুস্তিগির যিনি হচ্ছেন ওইখানে লড়াই করেছিল, সেই ব্যক্তিটির নাম কি? উত্তর হবে হরমনপ্রীত সিং, বিনেশ ফোগাট, বজরং পুনিয়া নাকি গুরপ্রীত। আনসার ইজ অপশন নাম্বার সি, বজরং পুনিয়া, ঠিক আছে। বজরং পুনিয়া 2021-এ যখন টোকিও অলিম্পিক হয় সেখানে ব্রোঞ্জ নিয়ে এসেছিল, ঠিক আছে, ব্রোঞ্জ। 37 নম্বর কোয়েশ্চেন প্রতিটি কিডনিতে প্রচুর পরিমাণে পরিস্রাবন ইউনিট থাকে, সেই ইউনিটগুলোকে কি বলা হয়? মানে হচ্ছে তোমার ফিল্টারেশন ইউনিট থাকে। আমাদের কিডনিতে ফিল্টারেশন ইউনিট হিসেবে কি নিউরনস, নার্ভস, নিউক্লিয়াস নাকি অপশন নাম্বার এ নেফ্রন? আনসার নাম্বার এ। কনফিউশন হবে তোমাদের এ এন্ড বি এর মধ্যে। নেফ্রন থাকে কিডনিতে, নিউরন থাকে হচ্ছে স্নায়ুতে, ঠিক আছে, স্নায়ুতে। নেফ্রন থাকে প্রতিটা কিডনিতে 10 লাখ, 10 লক্ষ বা 1 মিলিয়ন, ঠিক আছে, 1 মিলিয়ন করে। তাহলে দুটো কিডনিতে
20 মিলিয়ন থাকে, ঠিক আছে, 2 মিলিয়ন বা হচ্ছে তোমার 20 লক্ষ থাকে। ওকে, নেফ্রনের কিছু মনে রাখবে, বায়োমান ক্যাপসুল, বায়োমান ক্যাপসুল থাকে, আর কি থাকে, হেনলি লুপস থাকে, হেনলিস লুপ। হ্যাঁ, আর কি থাকে, হেনলি লুপ, বায়োমান ক্যাপসুল, আর কি থাকে জানো? উম, থাকে হচ্ছে, মনে পড়ছে না এখন, কি থাকে, গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস থাকে, ঠিক আছে। এই তিনটে জিনিস কিডনির পার্ট, মনে রাখবে, নেফ্রনের পার্ট। 38, সিমলা এগ্রিমেন্ট হয়েছিল 1972 সালে, কার কার মধ্যে? ইন্দিরা গান্ধী আমাদের ভারতের পক্ষ থেকে ছিল, এবং পাকিস্তানের পক্ষ থেকে অপশন নাম্বার বি জুলফিকার ভুট্টো ছিল, যিনি হচ্ছেন বেনজির ভুট্টোর পিতা। বেনজির ভুট্টো কে না, পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রথম মহিলার মধ্যে বেনজির ভুট্টো, তার পিতা হচ্ছে জুলফিকার ভুট্টো। তার সাথে এটা হয়েছিল কোথায় না, সিমলাতে। সিমলা একটি জায়গা ছিল, পরীক্ষায় এটাও আসবে, কোথায় বসে হয়েছিল সিগনেচারটা? সিগনেচার হয়েছিল হচ্ছে বার্নেস হল, বার্নেস কোর্ট, ঠিক আছে, বার্নেস কোর্টে হয়েছিল। এটা ব্রিটিশ আমলে তৈরি একটি হল, বা ব্রিটিশ আমলে তৈরি একটি বিল্ডিং, বার্নেস কোর্ট, যেটা বর্তমানে হিমাচল প্রদেশের কি বলে, রাজ্যপালের ভবন, ঠিক আছে, রাজভবন বলা হয়। আচ্ছা, আইয়ুব খান, আইয়ুব খানের সাথে মোরারজি দেসাই, মোরারজি দেসাইয়ের 1966 সালে একটি প্যাক্ট হয়, যেটাকে বলা হয় তাশখন্দ বা তাশখেন্দ প্যাক্ট। এটা হয়েছিল 1966-তে। আইয়ুব খান পাকিস্তানের ছিলেন, আর দেশাই আমাদের ভারতবর্ষের ছিলেন। এই সময়টা ছিল 10ই জানুয়ারি সাইন হয়, আর 11ই জানুয়ারি মোরারজি দেসাইয়ের মৃত্যু হয়ে যায়। ওই জন্য ইম্পর্টেন্ট এটা, তাশখন্দ প্যাক্ট। তাশখন্দ হচ্ছে উজবেকিস্তানের ক্যাপিটাল, তখন ইউএসএসআর ছিল। হু ইজ দ্য অথর অফ দ্য ইকোনমিক পারফরমেন্স? ইকোনমিক পারফরমেন্স এর লেখক, অপশন নাম্বার ডি, সেই সময়কার কোয়েশ্চেন ছিল এটা। হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ নীতি আয়োগ? ফার্স্ট চেয়ারম্যান, প্রথম চেয়ারম্যান কে? চেয়ারম্যান সবসময় প্রাইম মিনিস্টার হয়, সবসময় প্রাইম মিনিস্টার। নীতি আয়োগ তৈরি হচ্ছে 2015 সালে। তাহলে 2015 সালে কে প্রাইম মিনিস্টার ছিলেন? অপশন নাম্বার সি, নরেন্দ্র মোদী, ঠিক আছে। নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার, তিনি হচ্ছেন সবসময় কি হবে, চেয়ারম্যান হবে, এখনো চেয়ারম্যান তিনিই রয়েছেন, ঠিক আছে। এবার প্রাইম মিনিস্টার, তিনি তো সবসময় অ্যাভেলেবেল থাকেন না, তো নীতি আয়োগের কাজ কে করে? মেন কাজ করে হচ্ছে ভাইস চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ঠিক আছে। তো প্রথম ভাইস চেয়ারম্যান ছিলেন অরবিন্দ পাতাঙ্গারিয়া, প্রথম, ফার্স্ট, ফার্স্ট ভিসি, ভিসি মানে হচ্ছে ভাইস চেয়ারম্যান, ফার্স্ট, ঠিক আছে, ঠিক আছে। বর্তমানে কে আছে? বর্তমানে আছে হচ্ছে তোমার সুমন বেরি, সুমন বেরি হচ্ছেন এখন বর্তমানকার ভাইস চেয়ারম্যান অফ নীতি আয়োগ, ঠিক আছে। সিইও কে আছে? সিইও কে আছে? বিভিআর সুব্রমণিয়াম, সুব্রমণিয়াম, ঠিক আছে, সুব্রমণিয়াম, বুঝে নিও। আচ্ছা, আমি এগুলো বলতাম না, শুধু রেলের এনটিপিসি বলেই বলছি, তার কারণ এই ধরনের কোশ্চেন্স গুলি রেলের এনটিপিসি তে দেয়, ঠিক আছে। আচ্ছা, ভিডিও বড় হয়ে গেল, শেষ কোশ্চেন ছিল এটা। তো যাই হোক, অনেক ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করেছি। যদি ভিডিও ভালো লাগে তোমাদের, তাহলে একটুখানি লাইক করে দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। ধন্যবাদ।